নিউজ 24 এর দুপুরের সংবাদে প্রথমেই জানিয়ে দেব প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো 5 দিনেও শনাক্ত হয়নি মুসলিম ওমর ফারুকের খুনিরা। এরপরে জানাবো পরিমনির ঘটনায় ডিএনএ টেস্ট করাতে চান আইনজীবী। রয়েছে তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না। আরও জানাবো আবেদন পুনর্বিবেচনায় চিঠি দেবে বিএনপি। এবং সবশেষে রয়েছে জনগণের পাশে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 5 দিনেও শনাক্ত হয়নি ওমর ফারুকের খুনিরা। মুসলিম ইমাম ওমর ফারুক ত্রিপুরা হত্যার ঘটনায় 5 দিনেও কেউ গ্রেফতার হয়নি। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডের পর পাহাড়ে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যারা মুসলিম তারা এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় সূত্র জানিয়েছে আতঙ্কে এরা নিজ বাড়িঘরে একরকম স্বেচ্ছায় অবরুদ্ধ হয়ে আছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তারা বলেছেন, খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কি কারণে এই খুনের ঘটনা ঘটেছে সে সম্পর্কেও পুলিশ এখনো অন্ধকারেই রয়েছে। বান্দরবনের তুলাছড়ির বাসিন্দা ওমর ফারুক ত্রিপুরাকে গত 18 জুন রাতে নিজ ঘর থেকে বের করে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। ওমর ফারুক পাহাড়ি জনগোষ্ঠীর ত্রিপুরা সম্প্রদায়ের লোক ছিলেন। সনাতন ধর্ম থেকে প্রথমে তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হন। পরে 2014 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে তুলাছড়ির নিজ এলাকাতে মসজিদ গড়ে তুলে সেখানে ইমামতি করে আসছিলেন। স্থানীয় সূত্র জানায় মুসলমান হওয়ার পর পূর্ণেন্দু ত্রিপুরার নাম রাখা হয় ওমর ফারুক। গত 20 জুন রাতে এশার নামাজের ইমামতি করে বাসায় ফেরার পর কিছু দুর্বৃত্ত ওমর ফারুকের ঘর থেকে বের করে নিজ বাড়িতেই হত্যা করে। এই ঘটনায় 20 জুন নিহতের স্ত্রী মুসলিম রাবেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এজাহারে অজ্ঞাতনামা পাহাড়ি উগ্রবাদী সংগঠনের অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়েছে। স্থানীয়রা জানান নিহত ওমর ফারুক ত্রিপুরার সহজ সরল ও সৎ প্রকৃতির মানুষ ছিলেন। আগে খ্রিস্টান ধর্ম পালন করতেন, পরে তিনি পরিবারসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর থেকে তিনি মসজিদে ইমামতি করতেন। তার স্ত্রী 3 মেয়ে ও 1 ছেলে রয়েছে। তাদের মধ্যে বড় মেয়েকে ঢাকায় বিয়ে দিয়েছেন, বাকিরা লেখাপড়া করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাস্থল রোয়াংছড়ি থানা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ও পাহাড়ের দুর্গম এলাকার তুলাছড়ি পাড়ায় অবস্থিত। তার মাধ্যমে এই এলাকায় আরও কিছু পরিবার ইসলাম গ্রহণ করে। এদিকে ঘটনার 5 দিন অতিবাহিত হতে চললেও ঘটনার সাথে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে তারা এই খুনের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক মেহেদী হাসান পলাশ বলেন, মুসলিম ওমর ফারুক বন্ধুর দাওয়াতে 2014 সালে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এশার নামাজের পরে মসজিদের বাইরে গেলে সন্ত্রাসীরা তার বুকে ও মাথায় গুলি করে। এর কিছুক্ষণ পর তিনি শহীদ হন। ওমর ফারুক ওই অঞ্চলের প্রথম মুসলমান এবং ওই মসজিদের ইমাম। ইসলাম গ্রহণের কারণে দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসীরা মুসলমানদের হুমকি দিয়ে আসছিল। তারই জেরে মুসলিম ওমর ফারুক ত্রিপুরাকে শহীদ করা হয়েছে। পরিমনির ঘটনায় ডিএনএ টেস্ট করাতে চান আইনজীবী। ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমনিকে ধর্ষণ চেষ্টা মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ডিএনএ টেস্ট করানোর কথা বলেছেন আদালতকে। পরিমনিকে ধর্ষণ চেষ্টা মামলায় বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ওই 2 আসামিকে গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। সাভার থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, পরিমনি বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন অভিনেত্রী। আসামিরা তাকে মারধর করে শ্লীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে। পরিমনিকে মদ পানের চেষ্টা করিয়ে পরবর্তীতে ধর্ষণ সহ আরো বড় কোনো ক্ষতি করার পরিকল্পনা ছিল কিনা তা জানার জন্য এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত জরুরি। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, অবশ্যই তিনি সেলিব্রিটি, তা না হলে কি আর রাত 12টায় ক্লাবে যায়। মামলায় ধর্ষণের নয়, চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করানো যেতে পারে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা যেতে পারে। এসব করলেও প্রমাণ পাওয়া যাবে যে নাসিরউদ্দিন মাহমুদ নিরপরাধ। পরে শুনানি শেষে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির 5 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না। খালেদা জিয়ার অনুপস্থিতিতে প্রায় 3.5 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দলের শীর্ষ নেতার পদে রয়েছেন তারেক রহমান। কিন্তু দলে এখনো তার নেতৃত্ব দৃঢ় হয়নি। দলের বড় একটি অংশ তারেক রহমানের একক কর্তৃত্ব এবং অনেক সিদ্ধান্ত নিয়ে আপত্তি রয়েছে। বিদেশি একাধিক মহলেও তাকে নিয়ে প্রশ্ন রয়ে গেছে বলে আলোচনা আছে।
বিএনপির রাজনীতির বিষয়ে খোঁজখবর রাখেন এমন ব্যক্তিরা বলছেন, মা খালেদা জিয়ার অবর্তমানে রাজনীতিতে তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ দুটি, তা হলো নিজ দল বিএনপিতে এবং ক্ষমতার রাজনীতিতে গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি মহলে গ্রহণযোগ্যতা বৃদ্ধি। এ দুটি চ্যালেঞ্জের সফল বা বিফলের মধ্যে বিএনপির ভাগ্য জড়িয়ে আছে। যদিও বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী মহল দলের ভেতরের চেয়ে বাইরের চ্যালেঞ্জকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ মহলে তারেক রহমানের ব্যাপারে অগ্রহণযোগ্যতা কাটেনি, ফলে ক্ষমতার রাজনীতিতে বিএনপি আগের জায়গাতেই রয়ে গেছে। এ পরিস্থিতিতে দিনে দিনে দলটির নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। যদিও গত ৩.৫ বছরে তারেক রহমান দলে অনেকটাই নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, ইতিমধ্যে নিজের পছন্দমতো অনেক জেলা কমিটি গঠন করেছেন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটিও দিয়েছেন। আবেদন পুনর্বিবেচনায় চিঠি দেবে বিএনপি। খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসায় তার পরিবারের আবেদন পুনর্বিবেচনায় সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে বিএনপি। দলের নেতারা মনে করছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে না। তাই পর্দার আড়ালে এ নিয়ে আলোচনা হবে। সফল হলেই দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও আলোচনায় রয়েছে। তবে আইনি পদক্ষেপ নিতে গেলে সরকার গঠিত মেডিকেল বোর্ডেরও সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আইনিভাবে যাবে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। সবকিছু খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালাবেন। সরকারের মনোভাব বুঝে পদক্ষেপ নেবেন। দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা এ তথ্য জানিয়েছেন। রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। পরিবারের পর এই প্রথমবারের মতো দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হলো বৈঠকে। আলোচনায় আসে কিভাবে পদক্ষেপ নিচ্ছে বিএনপি। দলের দায়িত্বশীল সূত্র বলছে, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে করা আবেদন পুনর্বিবেচনার বিষয়ে শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হতে পারে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন দলটির নেতারা। তবে পুরো বিষয়টি নির্ভর করবে বিদেশে চিকিৎসার ব্যাপারে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর। এ ব্যাপারে বিএনপির একাধিক সিনিয়র নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি। বিদেশে নেওয়ার ব্যাপারে দলের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আগে বলিনি। ওনার পরিবার বিদেশে পাঠানোর কথা বলেছিল। আমরা এবার দলের স্থায়ী কমিটির বৈঠকে রেজুলেশন নিচ্ছি যে তার বিদেশে চিকিৎসা দরকার। এজন্য যা কিছু করা দরকার অতি দ্রুত সরকারের তা করা উচিত। তারপরের যে স্টেপগুলো আছে পরে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। জনগণের পাশে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে দেশের মাটি ও জনগণের কাছ থেকে দূরে রাখা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। কোনো ষড়যন্ত্রই, কোনো শক্তিই জনগণ থেকে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে পারবে না। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ৭২ বছরের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের ইতিহাস, গৌরবের ইতিহাস, উন্নয়ন ও অর্জনের ইতিহাস। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমরা ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন, উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি সেই ধারা অব্যাহত থাকবে। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার। দলে মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী অনুপ্রবেশকারীদের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনুপ্রবেশ অনেকটা বন্ধ হয়েছে, ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকব। কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বোনের বাসায় হামলার অভিযোগ। নোয়াখালীর কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোনের বাসায় বুধবার রাতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলার জন্য বসুরহাট পৌরসভার মেয়র সেতুমন্ত্রীর ভাই আব্দুল কাদের মির্জার অনুসারীদের দায়ী করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দিয়েছে দুই পক্ষ। বুধবার রাত ৮টার দিকে হামলা হয়েছে বলে অভিযোগ করেন সেতুমন্ত্রীর ভাগ্নে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাংশের মুখপাত্র মাহবুব রশিদ মঞ্জু। এ হামলার প্রতিবাদে সেতুমন্ত্রীর ছোট বোন রোকেয়া বেগমের নেতৃত্বে রাত ১০টায় বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নিয়ে কোম্পানীগঞ্জ থানা ঘেরাও করা হয়। মঞ্জু বলেন, কোম্পানীগঞ্জের অপরাজনীতির হোতা মেয়র আব্দুল কাদের মির্জার সন্ত্রাসী বাহিনীর রোকেয়া বেগমের ছেলে ফখরুল ইসলাম রাহাতের বাসায় হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। বসুরহাট বাজারের শত শত মানুষের সামনে কাদের মির্জার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে।
বাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেন মঞ্জু। এর পরপরই কাদের মির্জার একান্ত সহকারী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোম্পানীগঞ্জে একই স্থানে একই সময় সমাবেশের ডাক দেন। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিনের মোবাইল নম্বরে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। টাকা পাচারের তথ্য পেলেও তদন্ত এখনো শেষ হচ্ছে না। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের গ্রেফতারের প্রায় ১১ মাস পর তার বিরুদ্ধে সিঙ্গাপুর ও মালয়েশিয়া ১৯৮ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এজাহারে বলা হয়, ক্যাসিনো পরিচালনা, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে ওই টাকা অবৈধভাবে উপার্জন করেছেন তিনি। কিন্তু মামলা করার ৯ মাস পরও সিআইডির তদন্ত শেষ করতে পারেনি। সম্রাট বিতর্কিত ঠিকাদার জি কে শামীম, অনলাইন ক্যাসিনো কারবারি সেলিম প্রধান সহ মোট ১১ জনকে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার করা হয়। এ অভিযান আওয়ামী লীগের ভেতরের শুদ্ধি অভিযান হিসেবেও অনেকের কাছে পরিচিতি পায়। দলীয় প্রভাবে ঢাকার ক্লাবপাড়ায় অবৈধ ক্যাসিনো বাণিজ্য করে অল্প সময়ে কয়েকজন নেতার কোটি কোটি টাকার মালিক হয়ে যাওয়ার বিষয়টিও তখন সামনে আসে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ছাত্র গ্রেফতার। গোপালগঞ্জে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল আহমেদ মিনাকে গ্রেফতার করেছে পুলিশ। ফয়সাল গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং সদর উপজেলার নিজরা ইউনিয়নের জাঙ্গাল বাজারের আলমগীর মিনার ছেলে। ফেসবুকে ফয়সাল নিজেকে জেএমবি আনসার আল ইসলাম, হিজবুত তাওহীদ ও হরকাতুল জিহাদের সদস্য দাবি করেছেন। তার পরিবার বিএনপি জামায়াত করে বলেও তিনি স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় বুধবার সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মাসুদ রানা গোপালগঞ্জ থানায় ফয়সালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তিনি বলেন, আমি তার ফেসবুক আইডি ঘেঁটে দেখি তিনি গত ১৬ জুন একটি স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার ইচ্ছা পোষণ করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এই ঘটনার সব আলামত জব্দ করেছি, তাকে বুধবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে। শিক্ষার্থীর বাবা আলমগীর মিনা বলেন, ফয়সাল ২০১৪ সাল থেকে মানসিক রোগে ভুগছে, তাকে ঢাকায় চিকিৎসা করিয়েছি। সে ফেসবুকে এ ধরনের স্ট্যাটাস দিয়ে আমাদের বিপদে ফেলেছে। এখন ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।